শহরে একের পর এক যুবতী মেয়েদের খুন হচ্ছে। তদন্তে উঠে আসে তাদেরকে হিরোইনের মাস্ক পরিয়ে কিলার তিলে তিলে শেষ করছে। অর্থাৎ প্রতিটা ঘটনাস্থলেই কোনো না কোনো এক হিরোইনের মাস্ক পাওয়া যায়। এটাও জানা যায় এই সবগুলো খুনের পিছনে সাইকো রবি নামের এক ক্রিমিনাল রয়েছে। টুইস্ট আসে তখন যখন এই সাইকো রবির পিছনে লুকিয়ে আসল গেম খেলে যায় মাস্টার মাইন্ড চালাক এক লোক। ভাই রে ভাই, শেষ মুহূর্তে গিয়ে মুভি আপনাকে এমন এমন ঝটকা দিতে চলেছে যা ছিল একেবারে অকল্পনীয়। বলছি 2025 সালে মুক্তি পাওয়া তেলেগু সাসপেন্স থ্রিলার মুভি কিলার আর্টিস্ট এর কথা। মুভির শুরুতে আমরা পুলিশের একটা টিমকে দেখতে পাই, যেখানে সিআই প্রকাশ এবং তার টিম মিলে শহরের অনেক বড় একজন ক্রিমিনালকে নিয়ে যাচ্ছিল, তাও আবার ফুল সিকিউরিটির সাথে। সিআই প্রকাশ এবং তার ড্রাইভার সামনের গাড়িতে ছিল, আর সেই অপরাধীটা এবং পুলিশের একটা টিম পিছনের গাড়িতে। এই অপরাধীর নাম ছিল রবি, সবার কাছে এই সাইকো রবি নামে পরিচিত। এখানে যাওয়ার সময় এই সাইকো রবি একজন কনস্টেবলের পায়ের পাশে থুতু ফেলতে শুরু করে, যেটাতে এই কনস্টেবলও রবিকে বকতে শুরু করে। এখন রবির হয়ে যায় মাথা খারাপ, ওইখানে ধরে সে কনস্টেবলটাকে মারতে শুরু করে দেয়, বলতে শুরু করে, শালা তোদেরকে আমাকে পাগল মনে হয়। এইভাবে রবির মাথা খারাপ হয়ে গেলে সে ওইখানে পুলিশগুলোর সাথে জবরদস্ত ফাইট করতে শুরু করে দেয়। এমনকি দেখতে দেখতে সবগুলো কনস্টেবলকেই সে জানে শেষ করে দেয়। এখন মাঝ রাস্তাতে পিছনের গাড়িটা দাঁড়িয়ে থাকতে দেখে সিআই প্রকাশ তাড়াতাড়ি তার গাড়ি দাঁড় করিয়ে চেক করতে আসে যে ঘটনা কি হলো। কিন্তু এখানে সে গাড়ির ভিতরের দৃশ্য দেখে তার চোখ তো একেবারে কপালে উঠে যায়। এই সাইকো রবি সবাইকে মেরে ফেলেছে। সিআই প্রকাশ রবিকে তাড়াতাড়ি গান পয়েন্ট করে নেয়, কিন্তু এই সাইকো ধীরে ধীরে প্রকাশের দিকে এগুতে থাকে। এখন এখানে দুজনের মধ্যে কি হয় সেটা আমরা দেখতে পাই না। ধপাধপ গুলি চলার শব্দ আসে, যে শব্দ পেয়ে সিআই প্রকাশের ড্রাইভার তাড়াতাড়ি সেখানে ছুটে যায়। গিয়ে দেখে প্রকাশের হাতে গুলি লেগেছে, মাটিতে লুটিয়ে পড়েছে। প্রকাশ ড্রাইভারটাকে বলে, রবি আমার গান নিয়ে আমাকে গুলি করে পালিয়েছে, ফটাফট তুমি কন্ট্রোল রুমে জানিয়ে দাও। ড্রাইভারও কথা মতো সেটাই করে। সাথে সাথেই একটু পরেই প্রকাশদের হায়ার অফিসার মিডিয়ার লোকজন এখানে এসে জড়ো হয়। ঘটনা বেগাতিক দেখে এসপিও মিডিয়ার সামনে এসে এটাই বলে যে 24 ঘন্টার মধ্যেই আমরা আবার ওই সাইকো রবিকে ধরে ফেলব। এই সাইকো পুলিশের 6 জন কনস্টেবলকে জানে শেষ করে দিয়েছে, এর সাথে আমাদের সিআই প্রকাশকেও অনেক খারাপভাবে আহত করেছে। বর্তমানে সে আইসিইউতে। এই সব কিছুর পর সকল টিভি নিউজ পেপার সব জায়গায় এই সাইকো রবির ব্যাপারে ছড়িয়ে পড়ে। শুধু এর ব্যাপারে দেখানো হচ্ছিল যে এর মতো একজন ক্রিমিনাল এখন সে একদম মুক্ত শহরের মধ্যে ঘোরাফেরা করছে। এই সাইকো রবি এখন পর্যন্ত অনেককে জানে শেষ করে দিয়েছে, অনেকগুলো মেয়ের সাথেও খারাপ করে সে তাদেরকেও মেরে দিয়েছে। তবে সব কিছু করার পর এই সাইকো রবি এটাই মানত সে যে মার্ডারগুলো করে ওটা তার একটা আর্ট, আর সে এই কাজের আর্টিস্ট। এই রকমের মনোভাব রাখা একজন ক্রিমিনাল সে এখন পুলিশের হাত থেকে পালাতক, যায় না আগে গিয়ে সে আরও কজনের মার্ডার করে। নিউজের মাধ্যমে এইসবই বলা হচ্ছিল। পরবর্তী সিনে আমাদের অন্যদিকে জাহ্নবী নামের এই মেয়েটাকে দেখানো হয়। সকাল সকালে জাহ্নবী তার বয়ফ্রেন্ড ভিকি নামের একটা ছেলেকে কল করছে, কারণ জাহ্নবী আজ তার বয়ফ্রেন্ডকে তার বাসায় ডেকেছে তার মায়ের সাথে পরিচয় করানোর জন্য। জাহ্নবী তার মায়ের কাছে গিয়ে তার বয়ফ্রেন্ড ভিকির অনেক তারিফ করছিল, বলছিল, মা বিশ্বাস করো ভিকি অনেক ভালো একটা ছেলে, তার মধ্যে একটা ব্যাড হ্যাবিটও নেই, না করে ধূমপান, না টানে লাল পানি, এসব কিছু করে না, সে সবসময় আমার অনেক কেয়ারিং করে। তো জাহ্নবী তার মাকে ভিকির ব্যাপারে এসব বললেও এদিকে আমরা জানি ভিকির মধ্যে আসলে এই সবগুলো হ্যাবিটই ছিল। অর্থাৎ সে স্মোকিং করে, লাল পানি টানে, এমনকি মাঝে মাঝে এমন এমন ভাষায় মানুষদের গালি দেয় যা শুনলে জাহ্নবীর মায়ের তো কান ফেটে যাবে। জাহ্নবীর মাও জাহ্নবীকে বোঝায় যে, বেটি দেখো, তোমার মতো থাকতে আমিও একজনকে ভালোবেসে বিয়ে করেছিলাম, এখন তুমি তো দেখতে পাচ্ছ আমার হালত কেমন, তোমার বাবা কেমন, এই পুরো পুরুষ জাতিটাই না ওই রকমেরই, ওপর থেকে দেখতে একরকম কিন্তু ভিতরে অন্যরকম। এখানে ঘটনা হচ্ছে জাহ্নবীর মা এবং তার বাবা একজন একজনকে ভালোবেসে বিয়ে করলেও তাদের মধ্যে হরহামেশা ঝগড়াঝাটি লেগেই থাকতো। ফলে কিছু বছর আগেই তাদের ডিভোর্সও হয়ে গেছে, দুজনে এখন আলাদা। মা বাবার ডিভোর্সের পর জাহ্নবীও যখন যার সাথে খুশি তার সাথে থাকে, কিছুদিন মায়ের সাথে, কিছুদিন বাবার সাথে, এভাবেই। তবে জাহ্নবীর কাছে তার বাবা তার জন্য অনেক কিছুই, একটা হিরোর চেয়ে কোনো অংশে কম না, কারণ সে তার সব আবদার যে পূরণ করে। যাই হোক, এদিকে জাহ্নবী তার মাকে রিকোয়েস্ট করছে যে, মা তুমি একবার ভিকির সাথে কথা বলে তো দেখো, তখনই বুঝতে পারবে সে কেমন ছেলে। এখানে একটা বিষয়, জাহ্নবী অলরেডি তার বাবাকে ভিকির ব্যাপারে বলে দিয়েছে, আর তার বাবাও তাকে কথা দিয়েছে যে, বেটা তুমি চিন্তা করো না, তোমার মা মানুক আর না মানুক,
তোমার যে ছেলেকে পছন্দ তার সাথে তোমার বিয়ে হবে। একটু করে আপনাদের এখানে থামাচ্ছি। দেখতে দেখতে আমাদের পরিবারটা প্রায় 200-এর একেবারে কাছাকাছি আছে। আমি চাই আপনারা খুব তাড়াতাড়ি এটা পূরণ করে দিন, কারণ 200-কে হওয়া মাত্রই আমি লাইভে এসে সরাসরি আপনাদের সাথে আরও ভালো করে কানেক্ট হতে চাই। তাই ফাটাফাট সাবস্ক্রাইবের কাজটা সেরে বেল আইকনটা অন করে দিন। যাই হোক, গল্পে আসা যাক। তো এদিকে সে ভিকিকে দেখা যায় কথা মতো জাহ্নবীর বাসায় এসে পৌঁছায়। তবে সে একটু নার্ভাস আর একটু টেনশনে ছিল বিদায় জাহ্নবীদের ওয়াচম্যানের থেকে সিগারেট খুঁজে সিগারেট খেতে শুরু করে। আর তার এইসব কাণ্ডগুলো উপরের বেলকনি থেকে জাহ্নবীর মা দেখছিল। এসে জাহ্নবীকে বলতে শুরু করে, গিয়ে দেখো তোমার সে ডিসেন্ট বয়ফ্রেন্ড আসা মাত্র কি করছে, ওয়াচম্যানের থেকে সিগারেট খুঁজে সিগারেট খাচ্ছে। যাই হোক, এরপর ভিকি ভিতরে আসলে জাহ্নবীর মাকে সোজাসুজি এটা বলে দেয় যে আন্টি, আসলে আমি একটু টেনশনে ছিলাম, যার জন্যই ওয়াচম্যানের থেকে সিগারেট খুঁজে সিগারেট খেয়ে আর সেই সিগারেটের স্মেল যেন আপনাদের নাকে না যায় এজন্য চুইংগাম চাবিয়ে ভিতরে এসেছি। আমি জানি না আপনি আমাকে পছন্দ করবেন কি করবেন না, তবে এইটুকু আমি শিওর দিয়ে বলতে পারি আমি জাহ্নবীকে অনেক বেশি ভালোবাসি, তাকে অনেক ভালো রাখতে পারবো। এভাবে ভিকির কথাগুলো ছিল স্ট্রেট ফরওয়ার্ড। তো জাহ্নবীর মাও এখানে ভিকির কাছে তার পরিবারের ব্যাপারে জিজ্ঞাসা করে। এই প্রশ্নটা করতেই ভিকি একদম চুপ হয়ে যায়। তখন টিভিতে এদিকে একটা নিউজ চলছিল আর ভিকিরও যেন কি হয়ে যায়, সে উঠে চুপচাপ সেখান থেকে বেরিয়ে পড়ে, একটা কথা বলে না। মূলত টিভিতে তখন ওই সাইকো রবির নিউজটাই দেখাচ্ছিল যে সে এরকম পুলিশদের মেরে পুলিশদের হাত থেকে পালিয়েছে। এই নিউজটা দেখে মূলত ভিকি অন্যরকমের হয়ে গেছিল, উঠে সেখান থেকে চলে এসেছে। এইখানে ভিকিকে দেখাতে দেখাতে সিন আমাদের তার ফ্ল্যাশব্যাকে নিয়ে যায়। ভিকির পরিবার বলতে তার আপন বোন ছাড়া আর কেউই বেঁচে নেই। বোন সোয়াতিকে নিয়ে ভিকির জীবন অনেক হাসি খুশি পার হচ্ছে। ভিকি তার বোন সোয়াতিকে অনেক ভালোবাসে। একদিন দুজন বসে বসে টিভি দেখার সময় নিউজে দেখছিল একটা লোক তার বোনের জামাইকে অনেক খারাপভাবে মেরে দিয়েছে, কারণ তার বোন এই লোকটার সাথে পালিয়ে গিয়েছিল বিদায় সে এমনটা করেছে। এই নিউজ দেখে সোয়াতি তার ভাই ভিকিকে বলে যে ভাইয়া, আমি যদি কোনোদিন কাউকে ভালোবাসি তাহলে তুমি কি করবে, এর মতো করবে? ভিকি বলে, আরে না না, আমি কেন এরকমটা করতে যাব, আমি তো ছেলের ব্যাপারে ভালো মতো খোঁজ নিয়ে আরামসে তোমাদের বিয়ে দিয়ে দিব, কারণ আমার উপর থেকে তোমার বোঝা যে হালকা হবে। মানে ভিকি তার বোনের সাথে কিছুটা দুষ্টুমি করছিল। যাই হোক, এইভাবেই দিনটা পার হয়। পরবর্তী দিন সোয়াতির কলেজের এক বান্ধবী সোয়াতিকে ডাকতে আসলে ভিকির সাথে মেয়েটার দেখা হয়। তখন কথায় কথায় মেয়েটা ভিকিকে জানায় কলেজে প্রত্যেক দিন নাকি একটা ছেলে সোয়াতিকে অনেক ডিস্টার্ব করে, যার জন্য সোয়াতি ক্লাসে যেতে চায় না। সোয়াতি তাকে অনেকবার বকেছে, অনেক মানা করেছে, কিন্তু তারপরও সে তার পিছু ছাড়ছে না। এখন তুমি গিয়ে তাকে কিছু একটা শিক্ষা দাও যাতে পরবর্তী আর এরকমটা না করে। এইটা জানার সাথে সাথে ভিকি সেই ছেলেটাকে গিয়ে ধরে। এই নাম ছিল দেব। দেবও এখানে ভিকিকে পরিষ্কার বলে দেয় যে ব্রো, আমি তোমার বোনকে মন থেকে ভালোবাসি। ভিকি বলে, আরে ভাই, তোমার বয়স দেখো আর আমার বোনের বয়স দেখো, তোমাকে তো দেখে আমার বড় ভাইয়ের থেকেও বেশি মনে হচ্ছে। আর তাছাড়াও আমার বোনকে যে তুমি চাচ্ছ, আমার মনে হয় তার সাথে লাগলে তুমি তাকে সহ্য করতে পারবে না। সে একটু পাগল কিসিমের, সারাদিন আমার মাথা খেয়ে ফেলে। তাই বড় ভাই হিসেবে তোমার ভালোর জন্য বলছি, তাকে ভুলে যাও। এভাবে অনেক সহজ সরলভাবেই ভিকি ছেলেটাকে বোঝায়। বুঝিয়ে সুঝিয়ে সেখান থেকে তার কাজে চলে যায়। পরবর্তী সিনে রাতে সোয়াতি ভিকিকে কল করে বলছিল যে ভাইয়া, বাসায় চিনি শেষ হয়ে গেছে, আসার সময় নিয়ে আসিও। ভিকিও বলে ঠিক আছে, আমি একটু পরে আসছি। এসব বলে কল রাখতেই এর একটু পরেই ভিকি বাসায় ফিরে। বাসার ভিতরে ঢুকতে দেখে পুরো বাসা অন্ধকার, বাসায় কোনো বিদ্যুৎই নেই। সোয়াতিকে ডাকতে ডাকতে রুমের দিকে আসতেই ভিকির চোখ কপালে উঠে যায়, কারণ এখানে সোয়াতির রক্তাক্ত নির্মম দেহ নিচে পড়েছিল। কি হয়েছে, কে করেছে, ভিকির মাথা কোনো কাজে করছে না। তাড়াতাড়ি সোয়াতিকে কুলে করে বের করে সোজা হসপিটাল নিয়ে আসে। আর ডক্টরও এখানে সোয়াতিকে চেক আপ করার পর বাইরে এসে ভিকিকে বলে, দেখো, এরকম সিচুয়েশনে কোনো ডক্টরই বা কোনো কেউই পেশেন্টের সাথে তার পরিবার পরিজনের কারো সাথেই কথা বলতে পারমিশন দেয় না। তবে তোমার বোন তোমার সাথে কথা বলার জন্য অনেক জোর করছে, তাই আমি তোমায় অ্যালাউ করছি, ভিতরে গিয়ে শুনতে পারো সে কি বলতে চায়। এই বলে ডক্টরটা ভিকিকে ভিতরে পাঠিয়ে বাইরে তার অন্যান্য স্টাফগুলোকে বলছিল, এইরকম ব্রুটাল কেস আমি আমার জীবনও দেখিনি। মেয়েটার সাথে অনেক জঘন্যতমভাবে খারাপ করা হয়েছে। শারীরিকভাবে তাকে ওসব করার পর তার কোথায় কোথায় যে টর্চার করেছে আমি বলতেও পারছি না। এদিকে ভিকি সোয়াতির কাছে গেলে সোয়াতি বলে, সরি ভাইয়া,
মা বাবার মতো আমিও তোমায় ছেড়ে চলে যাচ্ছি, তুমি এখন একা হয়ে যাবে। এটুক বলে সোয়াতি আর কিছু বলতে পারে না, ওইখানে মারা যায়। বেচারা ভিকির পায়ের নিচ থেকে তো যেন মাটি সরে গেল। এত আদরের একমাত্র বোনকে এইভাবে হারিয়ে ভিকি তো প্রায় পাগল। সে তার বোনের জন্য অনেক কান্না করে। আর এভাবেই কয়েকদিন পার হতেই ভিকি তার বোনের ওই বান্ধবীটার সাথে দেখা করে তার থেকে জিজ্ঞাসা করে যে সোয়াতির সাথে কি কারো ঝামেলা ছিল নাকি, বা যেদিন তার সাথে এরকমটা হয়েছে ওই দিন তুমি কোনো সন্দেহজনক কিছু নোটিস করেছিলে কিনা। মেয়েটি বলে, ভাইয়া আমি তো সেদিন শহরে ছিলামই না, আমি গ্রামে গিয়েছিলাম মায়ের শরীর খারাপ তাকে দেখতে। আর যতটুকু আমি জানি সোয়াতির সাথে এরকম কারো ঝামেলা তো ছিল না যে এরকম ভাবে তাকে মেরে দিবে, তার সাথে এরকম কাজ করবে। ভিকির মাথায় কিছু ঢুকছে না যে এরকমটা কে করলো। এইভাবে একদিন টিভি দেখার সময় একটা নিউজের মধ্যে ভিকি দেখতে পাই শহরে নাকি একজন সিরিয়াল কিলার ঘুরে বেড়াচ্ছে, যে কিনা মেয়েদেরকে টার্গেট করে তাদের অনেক খারাপভাবে মার্ডার করছে। আর প্রত্যেকটা মার্ডার স্পটেই কোনো না কোনো একটা হিরোইনের অর্থাৎ মুভিতে কাজ করে যে এরকম নায়িকার মাস্ক পাওয়া যাচ্ছে, যেটা ছিল এই কিলারের সিগনেচার। যার অর্থ এই কিলার মেয়েদেরকে সেই হিরোইনগুলোর মাস্ক পরিয়ে তাদের সাথে এসব করছে। এই নিউজটা দেখে ভিকি তাড়াতাড়ি তার বোন সোয়াতির রুমে এসে চেক করতে শুরু করে যে এখানে কোনো এরকমের মাস্ক আছে নাকি। আর শকিংলি এখানে সেই রকমের একটা মাস্ক পেয়ে যায়। ভিকি বুঝে যায় তার বোন সোয়াতিকেও এই সিরিয়াল কিলারই মেরেছে। সাথে সাথে ভিকি প্রথমে দেব নামের ও ছেলেটাকে গিয়ে ধরে যে তার বোনকে ডিস্টার্ব করত। দেবকে মারধর করে জিজ্ঞাসা করলে দেব বলে, আমি কেন সোয়াতিকে মারতে যাব, আমি তো তাকে ভালোবাসতাম, তাকে সারা জীবনের জন্য পেতে চেয়েছিলাম। দেখো ব্রো, সোয়াতিকে যে মেরেছে আমি চাই তুমি তাকে খুঁজে বের করো, তাকে কঠিন থেকে কঠিন শাস্তি দাও, কিন্তু বিশ্বাস করো আমি তাকে মারিনি। ভিকিও বুঝতে পারে এটা এর কাজ না, হতাশ হয়ে যায়। এইভাবে আরও কিছুদিন পার হতেই একদিন টিভিতে ভিকি এবং জানভি দেখতে পায় পুলিশে নাকি শহরের ওই সাইকো সিরিয়াল কিলারটাকে ধরে নিয়েছে, যে ঘুরে ঘুরে মেয়েদেরকে টার্গেট করে হত্যা করছিল। আর সেটা ছিল ওই সাইকো রবি। পুলিশদের বক্তব্য এই সাইকো রবি তার সবকিছু কবুলও করে নিয়েছে। সিআই প্রকাশরা তাকে কোর্টে নিয়ে যাচ্ছিল। আর স্বাভাবিকভাবেই মিডিয়ার লোকেরা সাইকো রবিকে জিজ্ঞাসা করছিল যে এত এত লোককে তুমি হত্যা করেছ, কি পেয়েছো তাদের শেষ করে দিয়ে। রবিও তার স্টেটমেন্টে বলে, আমি একজন আর্টিস্ট, অনেক নিখুঁতভাবেই আমি তাদেরকে শেষ করি, আর এর মাঝেই আমি তাদের অনেক মজাও দিই। তোমরা সবাই হচ্ছ ওই রকমের, কোনো মুভিতে কোনো ইন্টারেস্টিং সিন দেখলে তোমরা সেই সিনটাকেই অ্যাপ্রিসিয়েট করো, কিন্তু তার পিছনে যে কষ্টটা করেছে তার ব্যাপারে কেউ খুঁজি নেয় না। ঠিক আমার অবস্থাও ওই রকমেরই, আমি একজন আর্টিস্টিক কিলার। আর আমার মতো একজন আর্টিস্টকে তোমরা সবাই সাইকো বলছো, আসলে তোমরাই সাইকো। এইসব কিছু নিউজে দেখে ভিকি তো একদমই ভেঙে পড়ে যে এরকম একটা লোক তার বোনকে এইভাবে শেষ করে দিল কোনো কারণ ছাড়াই। এরপর রবি জাহ্নবীকে বলে, জাহ্নবী আমি যে কোনোভাবেই এই সাইকো রবির সাথে একবার দেখা করতে চাই, তোমার বাবার তো অনেক পরিচিতি আছে, দয়া করে তুমি কোনো রকমের একটা ব্যবস্থা করে দাও না। জাহ্নবী ও ভিকির কথা মতো তাদের একজন পরিচিত রিটায়ার্ড পুলিশ অফিসারের সাথে দেখা করে। তার সাহায্যেই জেলে গিয়ে সাইকো রবির সাথে দেখা করার সবকিছু ব্যবস্থা করে নেয়। পরবর্তী সিনে দেখা করতে আসেও, কিন্তু ভিকি এখানে রবির উপর প্রচণ্ড রেগেছিল। রবিকে দেখা মাত্রই সে তার উপর হামলা করার জন্য উঠে পড়ে লাগলে ওইখানে একটা গন্ডগোল লেগে যায়। তাড়াতাড়ি পুলিশ এসে তাদের ছাড়িয়ে ভিকিকে সেখান থেকে নিয়ে যায়। পরে গিয়ে এইসব কিছু যখন ওই রিটায়ার্ড পুলিশটা জানতে পারে, তখন সে জাহ্নবীকে এবং ভিকিকে অনেক বকতে শুরু করে যে তোমাদের উপর ভরসা করেই আমি সব কিছুর ব্যবস্থা করেছিলাম, আর যদি উল্টাপাল্টা কিছু হয়ে যেত তাহলে তো আমিও ফাঁসতাম। আমি বুঝতে পারছি ভিকি তোমার উপর দিয়ে কি যাচ্ছে, কিন্তু তোমাকে সব কিছু ভুলে গিয়ে মেনে নিয়ে আগে বাড়তে হবে। আর তাছাড়াও একটা বিষয় আমি জানতে পারলাম, পোস্টমর্টম রিপোর্টে এইটা এসেছে তোমার বোনের সাথে এইসব করার পিছনে এই সাইকো রবির কোনো হাত নেই। সাইকো রবির কোনো ফিঙ্গারপ্রিন্ট বা এরকমের কোনো প্রমাণই সেখানে পাওয়া যায়নি। পুলিশরা তোমার বোনের এই কেসটাকেও এই সাইকো রবির উপর দিয়ে সেটা ওইখানে চাপিয়ে দিয়েছে। এইসব কিছু শুনে ভিকি তো আরও টেনশনের মধ্যে পড়ে যায়। আর এভাবেই এইসব কিছু দেখাতে দেখাতে সিনো প্রেজেন্টে আসে। ভিকি মন খারাপ করে একটা বারে এসে বসেছিল। তখনই সেইখানে ওই দেব নামের ছেলেটার সাথে দেখা হয়ে যায়। দেবকে সব কিছু বললে দেব বলে, আমার মনে হয় তুমি যদি ওই সিআই প্রকাশকে ধরে জিজ্ঞাসাবাদ করো তাহলে কিছু না কিছু জানতে পারবে, কারণ তারাই তো কেসটা রবির উপর দিয়ে চাপিয়ে দিয়েছে। ভিকিরও এই আইডিয়াটাই ভালো মনে হয়। তাই পরবর্তী সিনেই ভিকি, দেব এবং তাদের আরও একজন বন্ধু মিলে তারা হসপিটাল গিয়ে সেই সিআই প্রকাশকে সেখান থেকে কিডন্যাপ করে নিয়ে আসার প্ল্যান বানায়। কারণ সিআই প্রকাশ তখন হসপিটালে অ্যাডমিট ছিল। ও যে সাইকো রবি তাকে গুলি করে পালিয়েছিল না, এরপর থেকে আর কি
যে কোনো রকম করে ভিকিরা ওইখানে সিকিউরিটিদের চোখে ধুলো দিয়ে সিআই প্রকাশকে সেখান থেকে তুলে নিয়ে যায়। সিন শিফট হয়ে যায় পরবর্তী দিন ভিকির গার্লফ্রেন্ড জাহ্নবীর উপর। আজকে জাহ্নবীর জন্মদিন ছিল। বাসায় ছোটখাটো একটা পার্টির আয়োজন করেছে, যেখানে জাহ্নবী তার কিছু রিলেটিভ, কিছু বান্ধবীদের দাওয়াত করেছে। সবাই মিলে পার্টি করছিল। অন্যদিকে ভিকিরা মাস্ক পরে তাদের ফেস কভার করে একজন ডক্টরকে নিয়ে আসে ওই সিআই প্রকাশের ট্রিটমেন্ট করানোর জন্য। কারণ তারা তো সিআই প্রকাশকে তুলে নিয়ে এসেছে, আর তাকে সময় সময় মতো ট্রিটমেন্টও দিতে হবে। এই ডক্টর তো সিআই প্রকাশকে দেখে ভয় পেয়ে যায় যে পুলিশের একজন লোককে তোমরা তুলে নিয়ে এসেছ। ভিকিরাও বলে, আমরা একে কিডন্যাপ করে নিয়ে এসেছি, আমাদের সাথে তুমিও সামিল আছো, তাই এ হুঁশে এসে যাতে তোমার চিনতে না পারে তার জন্য আগে তাড়াতাড়ি এই মাস্কটা পরে নাও। এভাবে তারা ডক্টরকেও মাস্ক পরিয়ে দিয়ে সিআই প্রকাশের ট্রিটমেন্ট করাতে থাকে। অন্যদিকে জাহ্নবীরা যখন তারা পার্টি করছিল তখনই এখানে দেখা যায় সেই সাইকো রবি জাহ্নবীদের এখানে এসে ঢুকে পড়ে। সাইকো রবির সাথে তার একজন অ্যাসিস্ট্যান্টও আছে। দুজনে মিলে সবাইকে এখানে গান পয়েন্ট করে নেয়। জাহ্নবীরা সবাই তো সাইকো রবিকে এখানে দেখে অনেক ভয় পেয়ে যায়। রবিও পুলিশ থেকে পালাতে পালাতে এইখানে এসে ঢুকে পড়েছে। রবির অ্যাসিস্ট্যান্টটাও সবাইকে বন্ধু বানিয়ে আগে এখানে সবার মোবাইলগুলো নিয়ে নেয়। নিচে এরকমের আওয়াজ শুনে উপর থেকে জাহ্নবীর মা এসে যখন রবিকে এখানে দেখে তখন তাকে বকতে শুরু করে যে কে তুমি, আর এইখানে এসে সবাইকে ভয় কেন দেখাচ্ছ। রবি জাহ্নবীর মাকে দেয় এক থাপ্পড়, যার সাথে সাথে সে অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। রবি একে ওয়াশরুমে নিয়ে গিয়ে সেখানে একটা বাথটাবে শুয়ে দিয়ে বাথটাবের পানির নলটা ছেড়ে দেয়। এর সাথে কারেন্টের একটা তারও একটু উপর করে লাগিয়ে দেয়, যাতে করে একটু পর যখন বাথটাবের পানিটা বরাবর আসবে তখন পানির সাথে কারেন্ট স্পর্শ হয়ে এর গেম খালাস হয়ে যাবে। এইরকমই আর্টিস্টিক তরিকা অনুযায়ী রবি বিষয়টা সাজায় আর কি, যার জন্যই তো সে সবাইকে বলে যে মার্ডার করা এটা তার জন্য একটা আর্ট। এরপর রবি বাইরে সেইখানে জাহ্নবী এবং সবাইকে বলে, চলো আমরা একটা গেম খেলি। ওই গেমটাই, যে গেমটা আমরা ছোটবেলায় খেলতাম না, হাইড অ্যান্ড সিক, বাংলায় লুকোচুরি। বলেই রবির অ্যাসিস্ট্যান্টটা এখানে জাহ্নবীর এক বান্ধবীকে ধরে তার চোখ বন্ধ করে বাকি সবাইকে বলে, যাও যাও তাড়াতাড়ি সবাই গিয়ে লুকিয়ে পড়ো, মাত্র 10 সেকেন্ড সময়। এখন সবাইও বাধ্য হয়ে এটাই করতে হয়, এক একজন এক এক জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে। আর এই যে মেয়েটার চোখ বন্ধ করে রাখা হয়েছে না, জাহ্নবীর বান্ধবীটা 4 মাসের প্রেগনেন্ট। এইভাবে 10 সেকেন্ড হওয়ার পর তার চোখ খুলে দেওয়া হয় আর বলা হয়, যাও তোমার ফ্রেন্ডদেরকে খুঁজে বের করো। এখন মেয়েটাও সর্বপ্রথমেই তার স্বামীকে এখানে খুঁজে বের করে নেয়, কারণ সে ওইখানে পাশে লুকিয়েছিল। এরা তো মনে করছিল এগুলো জাস্ট সিম্পল একটা গেম খেলছে, কিন্তু তারা তো আর জানে না এ সাইকো রবি কতটা ডেঞ্জারাস। এই গেমে যাকে খুঁজে নিবে সেই ইলিমিনেট হয়ে যাবে, কিন্তু শুধু গেমে না, আসল জীবন থেকেও। এখানে রবি এর স্বামীকে এর চোখের সামনেই জায়গায় জানে শেষ করে দেয়, কারণ সে গেমে ধরা যে পড়ে গেল। এখন এই দৃশ্য দেখে মেয়েটা দেখ চিৎকার, যা দেখে সবাই তাড়াতাড়ি বেরিয়ে আসে। আর এই অবস্থা দেখে সবাই বোঝা যায় এই সাইকো রবির এই লুকোচুরি গেমে ধরা পড়া মানেই আসল মৃত্যু। এই সাইকো তো এখানে বসে বসে সবাইকে বলছে, তোমরা হয়তো ভুলে গেছো আমি একজন আর্টিস্ট, নিখুঁতভাবে মার্ডার করা ওটা আমার একটা আর্ট। এখন তোমরা কি ঠিকভাবে গেমটা খেলবে, নাকি এক এক করে আমি সবাইকে শেষ করব, ওটা বলো। এইসব দেখে জাহ্নবীর একজন ফ্রেন্ড রবির উপর অনেক রেগে যায়, ধরে রবিকে গালি দিতে শুরু করলে রবি সেই অ্যাসিস্ট্যান্টটা কোনো কিছু না ভেবেই এর উপর গুলি চালিয়ে দেয়। এটা দেখে রবি তাড়াতাড়ি সে তার অ্যাসিস্ট্যান্টটাকে বকে জাহ্নবীর সে ফ্রেন্ডটাকে জাগাতে শুরু করে। তাকে তুলে বলে, আবে শালা, একজন মানুষের জীবন কতটা মূল্যবান তুই জানিস? এত সহজেই একটা জীবন এভাবে শেষ করে দিবি? দেখো, নিখুঁতভাবে খুবই প্ল্যানিংয়ের সাথেই কাউকে শেষ করতে হবে, তাহলে তো আসল মজা। এইভাবে ফাটাক করে ধুমধাম কাউকে শেষ করে দেওয়া এটা তেমন একটা জমে না। এসব বলে রবি গুলি লাগা লোকটাকে আবারও জাগিয়ে আবারও তাকে মেরে দেয়। এসব কিছু দেখে জাহ্নবী যখন রবিকে রিকোয়েস্ট করছিল তখন রবি জাহ্নবীকে অনেক ধমকায়। কিছু কাগজ টুকরো টুকরো করে জাহ্নবীর হাতে দিয়ে বলে, গ্লু দিয়ে তুমি এই কাগজগুলো আবারও একই রকম করে যদি জোড়া লাগাতে পারো তাহলে আমি এই গেমটা বন্ধ করে দিব। এখন তোমার সাথীদের জীবন তোমার হাতেই। এইভাবে জাহ্নবীকে এই কাজে বসিয়ে দিয়ে রবি ওদের সাথে আবারও হাইড অ্যান্ড সিক গেম শুরু করে। তবে জাহ্নবীরও যে প্রেগনেন্ট বান্ধবীটা ছিল, যার স্বামীকে রবি শেষ করে দিয়েছে, সেই সবের জন্য সাফ সাফ মানা করে দেয়। মুখের উপর সোজা বলে দেয়, আমরা কেউ এই গেমটা খেলবো না। তুমি কি করবে, আমাদেরকে মেরে ফেলবে? দাও, মেরে দাও। এ সাইকো রবি হেসে বলে, আচ্ছা, এত জলদি তুমি তোমার স্বামীর কাছে যেতে চাচ্ছ? আচ্ছা ভাবো তো, যদি এখানে তোমার যা ফ্রেন্ডরা আছে তারা সবাই মিলে তোমার সাথে খারাপ করে,
বা বিনা কাপড়ে যদি গেমটা খেলো তাহলে কেমন হয়? এরকমটা হলে অনেকটা বাজে দেখা যাবে, তাই না? তাই এরকমটা না চাইলে চুপচাপ খেলা শুরু করো। এমন একটা হুমকিতে এরা সবাই তো একদমই ভয় পেয়ে যায়। আর কোনো উপায় নেই, কথা মতো সবাই আবার হাইড অ্যান্ড সিক গেমটা শুরু করে। এইবার তারা অনেক সিরিয়াস, কারণ তারা জানে ধরা পড়া মানেই মৃত্যু। সবাই যার যার মতো করে লুকিয়ে পড়ে। এও নিয়ম অনুযায়ী সবাইকে খুঁজছে। তবে এ তার বন্ধুদের খুঁজে নিলেও রবিকে বলছিল না, কারণ বললেই তো তার মৃত্যু। এইভাবে কিছুক্ষণ খোঁজাখুঁজি করে মেয়েটা রবিকে এসে বলে যে আমি কাউকে খুঁজে পাইনি। রবির তো মাথা খারাপ হয়ে যায়, বলে চোখের সামনে দুজনকে শেষ হতে দেখার পরও তুমি কি আমাকে সিরিয়াস মনে করছো না? তবে এবার বোঝো, বলেই রবি এক ঝটকাতে একেও জানে শেষ করে দেয়। অন্যদিকে ভিকিদের দেখা যায়, যারা কিনা সিআই প্রকাশের হুঁশ আসার জন্য অপেক্ষা করছিল। একটু পরে সিআই প্রকাশ হুঁশে আসতেই ভিকি তাকে ধমকে জিজ্ঞাসা করে যে বলো, তোমার সাথে ওই সাইকো রবির কী সম্পর্ক? প্রকাশ বলে, তার সাথে আমার কি সম্পর্ক হবে? সে আমার 6টা কনস্টেবলকে মেরে আমাকেও আহত করে আমার পিস্তল নিয়ে পালিয়েছে। দেখো, তোমাদের ভালোর জন্য বলছি, যেখান থেকে আমাকে তুলে নিয়ে এসেছো আমাকে ওখানে দিয়ে আসো, না হলে তোমাদের অবস্থা খারাপ হবে কিন্তু। কিন্তু তারপরও ভিকি এই সিআই প্রকাশকে টর্চার করতে শুরু করে, তাকে ধমকাতে শুরু করে যে সত্যিটা বলো, এই কেসে কি এমন রহস্য লুকিয়ে আছে? আমার বোনের সাথে বা কি হয়েছে? বলো, তাকে কে মেরেছে? প্রকাশের একটাই জবাব, সে কিছু জানে না। অন্যদিকে এখন এই সাইকোই সেই গেমটা কন্টিনিউ করতে শুরু করে। মানে সে এখন নিজেই লুকিয়ে থাকা লোকগুলোকে খুঁজছে, আর যাকে খুঁজে বের করতে পারছে ধরে ধরে জায়গায় তাকে শেষ করছে। এইদিকে ভিকিরা সিআই প্রকাশকে টর্চার করতে করতে এক পর্যায়ে প্রকাশও কিছু সত্যতা কবুল করতে শুরু করে। আসলে ওই দিন যখন রবি কনস্টেবলদের মেরে গাড়ি থেকে বের হয়ে আসছিল, তখন প্রকাশ তাকে গিয়ে গান পয়েন্ট করেছিল। এইখানে দেখা যায় তখন একটা কনস্টেবল তখন একটু একটু বেঁচে ছিল, যাকে সিআই প্রকাশ নিজে গুলি করে শেষ করে দিয়ে এরপর সে নিজেই নিজের হাতে একটা গুলি করে রবিকে সেখান থেকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেয়। অর্থাৎ এই সাইকো পালিয়ে যাওয়ার পিছনে এই সিআই প্রকাশেরই হাত ছিল। ভিকি প্রকাশকে মারতে মারতে বলে, কেন করেছ এমনটা? অন্যদিকে আমরা ওইদিকে জাহ্নবীর মাকে দেখি, যে কিনা বাথটাবের ভিতরে হুঁশে আসতেই যখন এখান থেকে উঠছিল তখনই ওই কারেন্টের তারটা, যেটা রবি ফিটিং করে রেখেছিল, এটার সাথে স্পর্শ হতেই সে আবার অজ্ঞান হয়ে সেখানে পড়ে যায়। এদিকে নিচে রবি তো একের পর এক এদের মেরে চলেছে, যাকে খুঁজে নিচ্ছিল তাকে মেরে ফেলছিল। একটু পর সে জাহ্নবীর মাকেও নিচে নিয়ে আসে, তাকেও গেমটা খেলানোর জন্য। রবি যখন একেও মারতে যাচ্ছিল তখনই কেউ মেন দরজায় নক করতে শুরু করে। দরজা খুলতেই দেখা যায় এখানে ভিকি এসেছিল। জাহ্নবীর দৌড়ে গিয়ে ভিকিকে জড়িয়ে ধরে সবকিছু বলে দেয়। ব্যাস, এরপর কি আর, ভিকি এবং এই সাইকো রবির মধ্যে জবরদস্তভাবে ফাইট শুরু হয়ে যায়। আর এভাবে ফাইটের এক পর্যায়ে ভিকি এই সাইকোকে মেরে তার অবস্থা খারাপ করে ফেলে। এইখানে আমরা আরও একটা শকিং বিষয় জানতে পারি। একদিন ভিকি এবং তার বোন টিভিতে একটা নিউজে দেখেছিল না, যে একটা মেয়ের ভাই তার বোনের স্বামীকে অনেক খারাপভাবে কুপিয়ে হত্যা করেছিল লাভ ম্যারেজ করার কারণে। মূলত সেটা ছিল এই সাইকো রবিরই বোন, আর খুনটাও এই সাইকো রবি করেছিল। রবির বোন মূলত নিচু জাতের একটা ছেলেকে ভালোবেসে তার সাথে বিয়ে করে নিয়েছিল, যার কারণে রবি এটা মানতে না পেরে সেই ছেলেটাকে হত্যা করে। রবি ভিকিকে বলে, সমাজই আমাকে এরকমটা শিখিয়েছে। ভিকি বলে, সমাজ তো অনেক কিছু শেখায়, ভালো খারাপ সব কিছুই, কিন্তু যেটা খারাপ দিক তুমি সেটা বেছে নিয়েছ। শুধুমাত্র তোমার সেলফ স্যাটিসফ্যাকশনের জন্যই এতগুলো লোককে তুমি অযথায় হত্যা করেছ। ভিকি এসব কিছু বলছিল কি তখনই এখানে জাহ্নবীর বাবা এসে পৌঁছে। ঘরের এই অবস্থা দেখে সে তো পুরো শক। কিন্তু এইখানে চলে আসে আরেক টুইস্ট। দেখা যায় ভিকি জাহ্নবীর বাবাকে ধরেই মারতে শুরু করে দেয়। জাহ্নবী অবাক হয়ে বলে, ভিকি করছোটা কি? তুমি আমার বাবাকে কেন মারছ? ভিকি বলে, জানো, এইসবের আসল কালপিট তো এই, তোমার বাবা এসব কিছু করেছে। এইখানে সিআই প্রকাশের কাছ থেকে ভিকিরা যেগুলো জানতে পেরেছে সবকিছুই জাহ্নবীদের বলতে শুরু করে। আসলে এই সিআই প্রকাশ এবং জাহ্নবীর বাবা, তারা দুজনের সম্পর্ক অনেক ভালো। জাহ্নবীর বাবার টাকা পয়সার কোনো অভাব নেই, যখন যে কাজটাই হোক না কেন সেটা করানোর জন্য জাহ্নবীর বাবা সিআই প্রকাশের সাহায্য নিত। তবে এই লোকটা, অর্থাৎ জাহ্নবীর বাবা, সে ছিল একজন উমেনাইজার। সে তার অফিসের লেডি স্টাফগুলোকে পর্যন্ত অনেক খারাপ নজরে দেখত, তাদের সাথে অনেক খারাপ করত। একদিন জাহ্নবীর মায়ের বিষয়টা জেনে গেলে সে তাকে অনেক বকাঝকা দিয়ে তার কাছ থেকে ডিভোর্স নিয়ে নেয়। তবে একটা বিষয় হচ্ছে, এর সবগুলো কোম্পানি ছিল জাহ্নবীর মায়ের নামেই, তাই জাহ্নবীর মা তাকে ছেড়ে দেওয়ায় এই সম্পদ টোটালি শূন্যের পথে। এ কী করবে কিছু বুঝে উঠতে পারছিল না।
এরই মাঝে একদিন জানভি তার বাবার কাছে এসে বলতে শুরু করে যে বাবা আমি একটা ছেলেকে ভালোবাসি, অর্থাৎ ভিকির কথায় বলা আর কি। এখন এইটা জানার পর এর মাথায় আসে এরকমটা হলে তো ভিকির সাথে যদি জানভির বিয়ে হয়ে যায় তাহলে সব কিছুর মালিক উড়াই হয়ে যাবে। এটা মাথায় আসতে জানভির বাবা সিআই প্রকাশের সাথে দেখা করে এই সাইকো কিলার রবিকেও ডেকে তারা সবাই মিলে একটা প্ল্যান বানায়। রবি মূলত রিসেন্টলি জেল থেকে ছাড়া পেয়েছিল, তো জানভির বাবা এদের বলে যদি আমি সরাসরি ভিকিকে মারি তাহলে জানভির সন্দেহ হবে। আমার বেটি আমার সব কিছু, আমার ইজ্জত, সে আমার ইজ্জতের উপর হাত দিয়েছে, তাই আমিও প্রথমে তার ইজ্জতের উপর হাত দিব। প্রথমেই ভিকিকে মানসিকভাবে টোটালি ভেঙে ফেলব, তারপরে তাকে শেষ করে দিব। এরকম একটা প্ল্যান বানিয়ে ওই দিন এই সাইকো রবি এবং জানভির বাবা মিলে ভিকিদের বাসায় যায়। ওইখানে তারা ভিকির বোন সোয়াতিকে ধরে অনেক মারধর করে, তারপর তার সাথে জানভির বাবা অনেক খারাপ করে। এসব করার পর নির্মমভাবে তাকে শেষ করে দেয়। মূলত রবিকে সোয়াতিকে মারার জন্য কন্ট্যাক্ট করা হয়েছিল, আর যখন রবি এই কাজটা করছিল তখন তার মধ্যে অনেক আনন্দ লাগছিল, যেটা তার একটা নেশায় রূপান্তর হয়। এর আগে সে মেরেছিল তার বোনের জামাইকে, আর এখন ভিকির বোন সোয়াতিকে। আর এই বিষয়টা তার নেশায় রূপান্তর হওয়াতে ওই তরিকা অনুযায়ী একের পর এক মার্ডার করতে থাকে, হয়ে ওঠে ভয়ানক একজন আর্টিস্টিক সাইকো। এখন এরপর প্রকাশের উপর প্রেশার আসাতে প্রকাশ রবিকে গ্রেপ্তার করে তো ঠিকই, কিন্তু তাদের প্ল্যান ছিল সে রবিকে যে কোনোভাবেই পালিয়ে যেতে রাস্তা করে দিবে। সাইকো রবিরও দরকার ছিল পাবলিসিটির, সেও চেয়েছিল সবাই তাকে চিনুক, তাকে ভয় পাক। এরকমই প্ল্যান মতোই সিআই প্রকাশ এবং সাইকো রবি এরকমটা করে। আর উপর থেকে মেন কলকাটি নেড়েছিল জানভির বাবাই। জানভির বাবা প্রকাশ এবং রবিকে এটাও বলে কয়েকদিন পর জানভির জন্মদিন, বাসায় তারা পার্টি করবে। এর মাঝে গিয়ে প্রথমে আমার বউকে শেষ করবে, যদি সে মরে তাহলে তো সবকিছু জানভির নামে হবে, আর জানভি তো এখনো আমার কাছেই। এরপর সুযোগ বুঝে জানভির বয়ফ্রেন্ড এই ভিকিকেও রাস্তা থেকে সরিয়ে ফেলব, তারপর আমার রাস্তা একেবারে ক্লিয়ার। এই শয়তান এইভাবেই এরকম একটা মাস্টার প্ল্যান বানায়, যেসব শুনে জানভি এবং তার মা তো পুরাই শখ। ভিকি জানভির বাবাকে জায়গায় শেষ করে দেয়, তার বোনের প্রতিশোধ নিয়ে নেয়। এরই সাথে ভিকি এখানে এ সাইকো রবির সেই বোনটাকেও নিয়ে এসেছিল, যার স্বামীকে নিচু জাতের বলে রবি মেরে দিয়েছিল। ভিকি এর হাতে পিস্তল দিয়ে বলে এর মতো একজন সাইকোকে কি শাস্তি দিবে সেটা তোমার উপরেই। রবির বোনও কোনো কিছু না ভেবেই রবিকে জায়গায় শেষ করে দেয়। আর এইভাবেই মুভিটাও এখানে শেষ হয়। তো কেমন লেগেছে আপনাদের আজকের এই মুভিটা কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। সাথে যাওয়ার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।